জলবায়ু পরিবর্তনে নিজেদেরকে টিকিয়ে রাখতে মানুষের পাশাপাশি জীববৈচিত্র্যের অন্যান্য প্রাণীরাও লড়াই করছে প্রতিনিয়ত। আর এই জীববৈচিত্র্য রক্ষা এবং উৎপাদন বাড়াতে যিনি নীতি সহায়তা দেবেন, যার কাঁধে দায়িত্ব আমরা পেয়েছি সেই মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। বাঙালিদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি, তবে আমরা যেটি দেখছি বেশ কয়েক বছর যাবতেই সেই মাছে ভাতে বাঙালির যে ঐতিহ্য সেটি হারাচ্ছে। দেশীয় প্রজাতির মাছের উৎপাদনও কমেছে। আপনারা এই দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়াতে কি করছেন? মাছে ভাতে বাঙালি একটি প্রবাদ ছিল। মৎস্য উৎপাদনে কিন্তু আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণ। বিশ্বের প্রায় আমরা কিন্তু মৎস্য উৎপাদনের ক্ষেত্রে পঞ্চম স্থানে রয়েছি আমরা। এই উৎপাদন বাড়িয়ে কিভাবে বিদেশে আমরা মৎস্য রপ্তানি করতে পারি সেই দিকে আমরা পদক্ষেপ নিচ্ছি। রপ্তানিকে আমরা গুরুত্ব দিচ্ছি। ইতিমধ্যেই যে চিংড়ি মাছ আমাদের ঐতিহ্যবাহী, রপ্তানির আয়ের এক সময় সিংহভাগ রপ্তানি হতো বাংলাদেশ থেকে। বিগত ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে এই চিংড়ি থেকে আমরা কিছুটা পিছনে পড়ে গিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার সুযোগ্য চিন্তা চেতনার মধ্য দিয়ে দেশনায়ক তারেক রহমান যেভাবে দেশ পরিচালনা করছেন, যেভাবে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন, তারই অংশ হিসাবে আমরা এই চিংড়ি সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যেই আমরা বেনামি চিংড়ি যাতে আমরা রপ্তানি করতে পারি, এটি নিষেধাজ্ঞা ছিল, বন্ধ ছিল বাংলাদেশ থেকে। পৃথিবীর অন্যান্য দেশ এই বেনামি চিংড়িটি রপ্তানি করে তার অনেক বেশি আয় ইতিমধ্যেই করেছে। আমাদের পার্শ্ববর্তী দেশও এই বেনামির উপরে ভিত্তি করে তাদের রপ্তানির পরিমাণ চিংড়ির ক্ষেত্রে তারা বৃদ্ধি করেছে। 2 লক্ষ হেক্টর জমি আমাদের চিংড়ি চাষের জন্য, অথচ পার্শ্ববর্তী দেশ 1 লক্ষ হেক্টর জমিতে তারা চিংড়ি চাষ করে। আমাদের চেয়ে অনেক গুণ বেশি তারা চিংড়ি চাষ করছে। শুধুমাত্র পলিসিগত কারণে আমরা কিছুটা পিছিয়ে পড়েছিলাম। আমরা সেটি আবার এখন তো বেনামি আমরা ইন্ট্রোডিউস করেছি, সেটি আমরা শুরু করেছি, অনুমতি দিয়েছি। আমাদের যারা খামারি আছে, রপ্তানিকারক আছে, তাদের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি ইতিমধ্যেই। মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই চিংড়ি উৎপাদন বৃদ্ধি করে এবং রপ্তানির পরিমাণ ইনশাল্লাহ আমরা বাড়াতে সক্ষম হব। জাতীয় মাছ ইলিশ, এই মাছ নিজের যে ঘ্রাণ, যে ঐতিহ্য, সেগুলো আসলে হারাতে বসেছে। এবং আমরা দেখি সেই সাগর নদী আছে কিন্তু মাছের দেখা নাই। তো এটি আবারও সেই মাছের যে যৌবন, যে জেলেরা সে আগের দিনগুলোতে ফিরে আসবে, এমন কোনো পদক্ষেপ আপনাদের আছে কিনা, বিশেষ করে ইলিশের ব্যাপারে? ইতিমধ্যে আমরা পদক্ষেপ নিয়েছি। ঝাটকা নিধন বন্ধ করার জন্য আমরা জেলেদেরকে, যেটি কখনো কেউ করেনি, গতবার আমরা আমাদের হাত দিয়েই এই ইলিশ ধরা বন্ধ সময়কালীন জেলেদেরকে আমরা পর্যাপ্ত পরিমাণ প্রণোদনা দেওয়া এবং তাদের এই 2 মাসের খাবারের জন্য আমরা বিজিএফের মাধ্যমে, এর আগে 30 কেজি 40 কেজি চাউল দেওয়া হতো, আমরা এবার এক্সট্রা তাদের 80 কেজি চাউল দিয়েছি। 12 কেজি ডাল, 16 কেজি আলু, 10 কেজি তেল, 8 কেজি লবণ। অর্থাৎ একটি মানুষ তার পরিবার চালাতে 2 মাসে প্রায় 6,000 টাকার অধিক বাজার আমরা 40,000 পরিবারকে দিয়েছি। 24 কোটি টাকা ব্যয়ে আমরা প্রকল্প নিয়েছিলাম শুধুমাত্র ইলিশের সংরক্ষণ যাতে আমরা বৃদ্ধি করতে পারি, উৎপাদন যাতে বৃদ্ধি করতে পারি, এই নিয়ে আমরা ক্যাম্পিংও করেছি। ইলিশ আমাদের একটি জিআই পণ্য। এই বাংলাদেশ থেকেই আমরা কিন্তু প্রায় 70 থেকে 80% পৃথিবীর মধ্যে ইলিশ আমরাই উৎপাদন করি। তো এই ইলিশের
উৎপাদন যাতে সঠিক থাকে সেই অনুযায়ী নদী খনন কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে, খাল খনন কর্মসূচি শুরু হয়েছে, নদীর নাব্যতা যাতে ঠিক থাকে, প্রবাহমান থাকে নদী, এবং নদী দূষণ যাতে না হয়, বিভিন্ন আশপাশে কলকারখানা যাতে এই নদীকে দূষিত না করে। আপনার বুড়িগঙ্গার অবস্থা জানেন, সেইগুলির ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি, কারণ যাতে করে এই নদীগুলি সচল থাকে, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন নদী খনন কর্মসূচি শুরু করেছিলেন। আজকের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান আবার সেই খাল খনন নদী খনন কর্মসূচি পুনর্খনন কাজ শুরু করেছে। আমাদের সরকারের বয়স মাত্র কিন্তু 5 মাস। এই 5 মাসে কিন্তু অনেকগুলি পদক্ষেপ এই সরকার নিয়েছে জনগণের স্বার্থে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ করা, ইমাম মসজিদের বেতন ভাতা দেওয়া, তো অনেকগুলি জনসম্পৃক্ত জনকল্যাণের পদক্ষেপ নিয়েছে। কাজেই আমরা মাছের উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে ইলিশ মাছ যাতে আমরা আরও বেশি উৎপাদন করতে সক্ষম হই, এখন প্রায় 5 লক্ষ মেট্রিক টন, তার চাইতে যাতে বেশি করে আমরা উৎপাদন করতে সক্ষম হই, সেটি ব্যাপার আমরা সর্বোচ্চ নজরদারি করছি। আপনি মাছের কথা বলছিলেন, জাতীয় মাছ ইলিশ জিআই পণ্য, সেটি সংরক্ষণ উৎপাদন বাড়াতে আপনাদের পদক্ষেপগুলোর কথা বলছিলেন। জাতীয় পশু বাঘের সংরক্ষণ এবং আরও যদি নতুন করে বাঘের প্রজাতি বাড়ানো যায়, সেটির জন্য কোনো উদ্যোগ আছে কিনা? ইতিমধ্যেই জাতীয় চিড়িয়াখানা, যেটি আমরা দায়িত্ব পাওয়ার পর থেকে আমি এ পর্যন্ত 7 বার ভিজিট করেছি, অফিশিয়ালি আনঅফিশিয়ালি মিলে। রাজশাহীর চিড়িয়াখানাটি আমি ঘুরে দেখে এসেছি, চট্টগ্রামে গিয়েছি, রংপুরে আমাদের চিড়িয়াখানা আছে সেটিও খোঁজ খবর নিয়েছি, সাফারি পার্কগুলিতে খোঁজ খবর নিয়েছি। আমাদের এই চিড়িয়াখানাগুলিতে প্রায় সব মিলে 50টি বাঘ রয়েছে, আর সুন্দরবনে বাঘের সংখ্যা হচ্ছে 125-24। 100 বছর পূর্বে আমাদের পৃথিবীতে বাঘের সংখ্যা ছিল 1 লক্ষের অধিক। বর্তমান সমীক্ষায় প্রায় 5000 বাঘ রয়েছে সারা বিশ্বে, যেটি খুবই হতাশাজনক আমাদের জন্য। সেই বাঘকে সংরক্ষণ করার জন্য কিভাবে এই বাঘটিকে সংরক্ষণ করা যায়, এর উৎপাদন বাড়ানো যায়, সেই ব্যাপারে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছি। আমাদের গত 4 মাসের মধ্যেই ঢাকার যে চিড়িয়াখানাটি, আমাদের জাতীয় চিড়িয়াখানাতে নতুন 4টি বাঘের জন্ম হয়েছে, এবং সুখবর আপনাদের। এটা অবশ্যই আমাদের জন্য সুখবর। সেটিকে আমরা সুন্দরভাবে দেখভাল করছি এবং এটাকে কিভাবে ঠিকভাবে বাড়ানো যায় সেই অনুযায়ী কাজ করছি, নজরদারি করছি। ওদের যখন যেটি সমস্যা হচ্ছে, ডাক্তারদেরকে সার্বক্ষণিক নিয়োজিত রেখেছি আমরা চিড়িয়াখানাগুলিতে বাঘের ব্রিডিং প্রজনন যাতে বৃদ্ধি পায়। বনে যদি বাঘের কমে যায়, এই জায়গা থেকে যাতে আমরা মেকআপ করতে পারি, সেই দিকেও আমাদের চিন্তা রয়েছে। এই যে 17 ফেব্রুয়ারি আপনি সহ 49 জন বিএনপি সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী তারা শপথ গ্রহণ করেছে। এই মধ্য আগস্টে গিয়ে আপনাদের 6 মাস পূর্ণ হবে। 180 দিনের পরিকল্পনা নিয়ে বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে, মাঠে নেমেছে। প্রাথমিক পর্যায়ে আপনারা 180 দিনের পরিকল্পনা নিয়েছেন, সেই পরিকল্পনা বাস্তবায়ন কতটুকু এগুলো? 6 মাসের মধ্যে তো আমাদের একটা নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করেছি, যে এই মাসে আমরা কি কি কাজ করব, সেকেন্ড মাসে কি কি কাজ করব, তার থার্ড মাসে কি কি কাজ করব, এই অনুযায়ী ঠিক করে নিয়েছিলাম যে এই কাজগুলি ধাপে ধাপে আমরা করব। কোনো মাসের কাজ শেষ করে দ্বিতীয় মাসের কাজ 1 মাসের মধ্যেও করার চেষ্টা করেছি। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান উনি নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিল, এই 5 মাসে আপনি যদি হিসাব করেন যে একটি সরকার, নির্বাচিত সরকার একটি বিধ্বস্ত অর্থনীতির উপরে দাঁড়িয়ে এই কাজগুলি দ্রুততম সময়ের মধ্যে, অনেকে কিন্তু অবাক হয়েছে যে ভোটের কালির দাগ শুকানোর আগেই প্রত্যেকটি
বাস্তবায়ন করেছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এটা কিন্তু একটা বিশাল অ্যাচিভমেন্ট একটি সরকারের জন্য। ইতিপূর্বে বাংলাদেশের মানুষ এই ধরনের পদক্ষেপ কিন্তু পায় নাই, যেটি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সরকার গ্রহণ করেছে, পদক্ষেপ নিয়েছে। খাল খনন কর্মসূচি এর মধ্যে অন্যতম। কাজেই আমরা আমাদের এই যে 6 মাসে 180 দিনের মধ্যে যেই কাজগুলি আমরা করেছি বা পদক্ষেপ নিয়েছি, এরকম জাতীয় চিড়িয়াখানাটি একটি আন্তর্জাতিক মানের কিভাবে করা যায়, সেই কাজের কিন্তু প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসছি আর কি। এটার ডিজাইন করা, এটাকে কিভাবে করা যায় সেই অনুযায়ী বিশেষজ্ঞদের সাথে কথা বলা, আন্তর্জাতিক পর্যায়ের সাথে কথা বলা, সেই কাজগুলি গুছিয়ে আমরা প্রায় আমাদের শেষ পর্যায়ে নিয়ে এসেছি। যে বাংলাদেশের এই যে সম্পদ, জাতীয় সম্পদ, একটি দেশের মানদণ্ড বাইরের মানুষরা নির্ধারণ করে ওই দেশের ন্যাশনাল জুটি কীরকম, সেইটাকে আমরা উন্নত করার জন্য, আন্তর্জাতিক মানসম্পন্ন করার জন্য আমরা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি। এর মধ্যে ইনশাল্লাহ আমরা বাস্তবায়নের কাজ শুরু করতে পারবো আশা করি। আপনি শুধু মন্ত্রী না, আপনি এরও আগে আপনি একজন নির্বাচিত সংসদ সদস্য। আপনি টাঙ্গাইল সদর থেকে নির্বাচিত হয়েছেন, আমরা সেটিও শুনবো। তবে তার আগে দর্শক নিতে চাই একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন স্টার ফেস অফ, আর আজকে আমাদের সঙ্গে আছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আপনাকে আবারও স্বাগত। বিরতির আগে আমরা যেটি জানতে চেয়েছিলাম, আপনি মন্ত্রী হিসাবে সরকারের 180 দিনের পরিকল্পনাগুলো কথা বলছিলেন। আপনি একই সাথে একজন নির্বাচিত জনপ্রতিনিধি টাঙ্গাইল সদর থেকে। টাঙ্গাইল সদরের মানুষ সামনে আপনার থেকে কি পাবে, কি পরিকল্পনা তাদের নিয়ে? ইতিমধ্যেই আল্লাহর রহমতে আমি নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যমুনার বেড়িবাঁধ নির্মাণ করা এবং মামুদনগর, কাশীনগর ব্রিজ, আমি ইতিমধ্যেই সেই কাজগুলি অনেক দূর করতে সক্ষম হয়েছি। বিশেষ করে যমুনার বেড়িবাঁধ নির্মাণের জন্য মাননীয় পানি সম্পদ মন্ত্রীকে নিয়ে গিয়েছিলাম, ভিজিট করিয়েছি। সেই অনুযায়ী উনি ঘোষণাও দিয়েছেন, পদক্ষেপও শুরু হয়েছে আর কি। কাজের অগ্রগতি প্রায় 75%-এর বেশি অগ্রগতিও হয়েছে। আমি একটি পর্যটন কেন্দ্রের কথা বলেছিলাম, পর্যটনের চেয়ারম্যান যিনি আছেন তাকে নিয়ে গিয়েছিলাম। নদী পাশেই কিভাবে পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায় সেই অনুযায়ী একটি প্রজেক্টও হাতে নিয়েছি, কাজও শুরু হয়েছে। এরপরে আমি হাসপাতালের পদক্ষেপ নিয়েছিলাম, হাসপাতালে মানুষের কিভাবে সেবা দেওয়া যায়, সেই হাসপাতালের সেবার মান বৃদ্ধির জন্য আমি কাজ করেছিলাম। একটু আগে আমি এই লোকবলের সংখ্যা কম ছিল, ইতিমধ্যে আল্লাহর রহমতে আজকে শুনলাম যে 16 জন ডাক্তার ওইখানে আজকে নিয়োগ দেওয়া হয়েছে। টাঙ্গাইলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য আমি এই পদক্ষেপটি নিয়েছিলাম, বলেছিলাম, সেই অনুযায়ী পদক্ষেপ নিয়েছি। এবং রাস্তাঘাটের উন্নয়নের জন্য যে কাজগুলি করা দরকার, ইতিমধ্যেই শহরের কিছু রাস্তার কাজ আমি, আমার মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইল গিয়েছিলেন, কৃষক কার্ড কিন্তু টাঙ্গাইল থেকেই উদ্বোধন করেছেন উনি। তখন অনেকগুলি কাজ, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। পাশাপাশি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে একটি অডিটোরিয়াম ছিল, আমি সমস্ত পিডাব্লিউডির চিফ ইঞ্জিনিয়ার সহ একটি বড় টিম নিয়ে গিয়েছিলাম। সেটি গত ফ্যাসিস্ট সরকার সেটিকে নিশ্চিহ্ন করে ফেলার জন্য পরিত্যক্ত ঘোষণা করেছিল। সেই অডিটোরিয়ামটা যাতে চালু করা যায় সেই অনুযায়ী আমি পদক্ষেপ নিয়েছি। টাঙ্গাইল একটি সাংস্কৃতিক নগরী হিসাবে বলা হতো একসময়, সাহিত্য সাংস্কৃতিক চর্চা হতো, সেইটা যাতে ঠিকভাবে চলে সেই অনুযায়ীও আমি পদক্ষেপ নিয়েছি। পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রে যাতে, একসময় টাঙ্গাইলে ক্রীড়ানগরী বলা হতো এটাকে, 8 থেকে 9 জন জাতীয় টিমের প্লেয়ার ঢাকার মাঠে খেলতো টাঙ্গাইলের সন্তানরা। সেই স্টেডিয়ামটি আমি পুনরায় সংস্কার করেছি। এখন মানুষ কিন্তু স্টেডিয়ামমুখী হয়েছে, যেটি বিগত ফ্যাসিস্ট আমলে ছিল না। কাজেই টাঙ্গাইল মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী, এবং টাঙ্গাইলের একটি রোড মানে প্রশস্ত করার ক্ষেত্রে অনেকজনের দাবি ছিল, শহরে ঢোকার যে মূল প্রবেশ পথটি, সেটাও আমি ইনশাল্লাহ আগামী 1-2 মাসের মধ্যে কাজ শুরু হবে। কাজে এই 5 মাসে
মানুষের প্রত্যাশা অনুযায়ী চেষ্টা করছি যে কাজগুলি করার জন্য। প্রত্যেক ইউনিয়নে আমার একটি টেলিফোন বুথ আছে, জনতার সংযোগ নামে। যে কোনো মানুষ আমার সাথে কথা বলার জন্য ওই বুথে গিয়ে ফোন করলেই আমার লোক বসা আছে, তাদের কাছে ইনফরমেশন দিলে কার কী সমস্যা শুনে আমাকে ইনফর্ম করে, ওই অনুযায়ী আমি পদক্ষেপ নিয়ে থাকি। কারো চিকিৎসার সমস্যা, কোনো রুগী যদি ঢাকায় এসে সিট না পায়, সেগুলিও আমি দেখভাল করি। এই রকম জনতার সংযোগ এর মধ্য দিয়ে জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছি। মাদক একটি বড় চ্যালেঞ্জ আমাদের টাঙ্গাইলের মানুষের দাবি ছিল, সেটিও অনেকাংশেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি সেটিও করতে সক্ষম হব। আমরা সেটি প্রত্যাশা করি। আপনি একই সাথে মন্ত্রী এবং এমপি নন, আপনি দলের প্রচার সম্পাদক। তো এই প্রচার সম্পাদক হিসেবে নিশ্চয়ই আপনার অনেকগুলো দায়িত্ব আছে। অনেকে প্রচার করে থাকে যে বিএনপি স্থানীয় সরকার নির্বাচন দিতে চায় না। আপনারা কি সেটি মনে করেন কিনা, এক? আর দ্বিতীয়ত হচ্ছে, এবার যেহেতু দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ নেই, সেক্ষেত্রে অনেকে বলছেন যে না, একটা দলীয় কোন্দল হতে পারে তৃণমূলে। সেটিকে আপনি মনে করেন? আধুনিক উদার গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি। বিএনপি সকল গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে নেতৃত্ব দিয়েছেন। ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। এরপর ৩টি আন্দোলন হয়েছে। ৭৫-এ সিপাহী জনতার বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৯০ একটি আন্দোলন হয়েছে, সেটির নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ২৪-এ সর্বশেষ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী। তো বিএনপি কখনোই জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে এরকম কোনো নজির নেই, যেটি অন্য অন্য দলের ক্ষেত্রে আছে। ৭১ সালে একটি দলের ভূমিকা ছিল বিতর্কিত, তারা জনগণের বিপক্ষে, যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল। রাজাকার হিসাবে যাদেরকে চিহ্নিত করা হয়, স্বাধীনতার বিপক্ষে তাদের অবস্থান ছিল। ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তারা স্বৈরাচার হিসাবে বিদায় নিয়েছে, তাদের ভূমিকা ছিল স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদ একটি রাজনৈতিক দল করেছিল, কিন্তু তিনি একজন স্বৈরাচার ছিলেন। বিএনপিকে কেউ কিন্তু রাজাকারও বলতে পারবে না, ফ্যাসিবাদও বলতে পারবে না, স্বৈরাচারও বলতে পারবে না। বিএনপি জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে বিএনপি পথ চলে এবং বিএনপি পদক্ষেপ নেয়, নেতৃত্ব দেয়, জনগণের নেতৃত্ব দেয়। সেই জনগণের ভোটের ব্যাপারে বিএনপি সবসময় আগ্রহী। যত তাড়াতাড়ি জনগণের নির্বাচনের মধ্য দিয়ে একটি এই স্থানীয় সরকার পরিচালিত হবে, এটি বিএনপি হচ্ছে ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। জনগণের দল হিসাবে, জনগণের পক্ষের শক্তি হিসাবে বিএনপি কেন আগ্রহ দেখাবে না? বিএনপির আগ্রহই সবচেয়ে বেশি। মানুষ রাজনৈতিকভাবে কথা বলতে পারে না, সেই জন্য নানা রকম কথা বলে। জি। আর আপনার মনে হয় যে দলীয় প্রতীকে না হলে তৃণমূল একটা বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে? আমি মনে করি না, কারণ জনগণ কিন্তু বর্তমানে রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন। তারা জানে যে কাকে ভোট দিতে হবে, কাকে দিয়ে জনগণের স্বার্থ রক্ষা হবে। দেখেন, এই বাংলাদেশের যতবার নির্বাচন হয়েছে, মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে নিরপেক্ষভাবে, ততবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে। এখানে দেখা যাচ্ছে আপনার তো বিএনপির অনেক বড় দল, অনেক যোগ্য নেতৃত্ব আছে। সেক্ষেত্রে এবার যেহেতু দলীয় প্রতীক হবে না, তাহলে সেক্ষেত্রে কি বিএনপি পন্থী কি একাধিক দাঁড়াতে পারে না? এরকম কি সম্ভব? আপনাদের থেকে কোনো নির্দেশনা থাকবে কিনা? যেহেতু দল বিবেচনা করার কোনো সুযোগ নাই, কাজেই এইখানে দল তো আর কোনো সিদ্ধান্ত দিচ্ছে না। জনগণের দল হিসাবে জনগণের প্রার্থী জনগণ বেছে নিবে, সেটি ব্যাপারে বিএনপি তো কোনো হস্তক্ষেপ করবে না। আপনার বর্ণাঢ্য ক্যারিয়ার, আপনি ছাত্র দলের নেতৃত্বে ছিলেন, যুব দলের নেতৃত্বে ছিলেন, এখন কেন্দ্রীয় বিএনপিতে আছেন। যুব দলের কমিটি হলো, ছাত্র দলের কমিটি কি শোনা যাচ্ছে কবে নাগাদ হতে পারে? এটি দলের সিদ্ধান্তের বিষয়। দল যথার্থ টাইমে যখন যেটা মনে করবে সেই অনুযায়ী দল সিদ্ধান্ত নেবে। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, সামনাসামনি দেখা যাচ্ছে কথার কিছু মাধুর্য থাকলেও সোশ্যাল মিডিয়াতে তির্যক ব্যবহার করা হয়, এবং এই ব্যবহারে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে নিচের পদের
যে কারো ব্যাপারে যে কোনো কিছু প্রচার হচ্ছে। তো আপনি তো একজন প্রচার সম্পাদক হিসেবে আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা এই যে সোশ্যাল মিডিয়াতে যে অবশ্যই অপপ্রচার আমরা চলে? এই যারা সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার চালায়, এই যে বাজে ভাষায় কথা বলে, তারাই কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আপনি নিশ্চয়ই পছন্দ করবেন না যে আপনার কেউ আইডল হোক, সে প্রকাশ্যে কাউকে গালিগালাজ করতেছে, আপনি নিশ্চয়ই সেটা গ্রহণ করবেন, ব্যক্তিগত আক্রমণ করছে। আক্রমণ করছে, এটা আপনি নিশ্চয়ই সেটাকে সমর্থন করবেন না। মানুষ কিন্তু চায় না যে তার যে নেতৃস্থানীয় থাকবে, নেতা হবে, তার মুখ দিয়ে আজে বাজে কথা বের হবে। যারা এইসব বলবে, যারা করছে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং নতুন প্রজন্ম তাদের কাছে কি শিখবে? একটা দেশের নেতৃত্ব, সমাজ যারা পরিচালনা করে, সমাজের মানুষ কি চায়? যে সে ভালো থাকবে, সে ভালো কথা বলবে, তার কাছ থেকে মানুষ ভালো কিছু শিখবে। নিশ্চয়ই গালিগালাজ করবে, গালিগালাজ শিখবে, এটি সমাজ প্রত্যাশা করে না। এটা যারা করছে তারা বেকুব বলবো আমরা। যে রাজনীতির মাঠে মনে করছে যে আমি একটা দুইটা গালি দিলাম, এতে করে আমি অনেক বড় নেতা জাহির করলাম। কিন্তু মানুষ তো আপনাকে সমর্থন করছে না। মানুষ যদি আপনাকে সমর্থন না করে, আপনি নেতা? দিন শেষে তো জনগণের রায়ের উপরেই আপনার নির্ভর করতে হবে। কাজেই এইসব যারা করছেন, একটু আয়নার সামনে দাঁড়িয়ে চিন্তা করবেন যে আমি এই কাজগুলি করছি, এটা ঠিক করছি কিনা। একেবারে সবশেষ প্রশ্ন, খুবই ছোট করে জানতে চাই, আপনি যেহেতু ছাত্র রাজনীতি, যুব রাজনীতি সবই করে এসেছেন, আমরা মাঠে দেখি, যেমন হবিগঞ্জে আমরা একটা কাহিনী দেখলাম যে দুই পক্ষ একেবারে মুখোমুখি অবস্থানে এবং আঘাত করার মতো ব্যাপার। তো বিষয়টা হচ্ছে 5ই আগস্টের পরে এমন রাজনীতি নিশ্চয়ই মানুষ দেখতে চায় নাই। আপনার কোনো বার্তা থাকবে কিনা তরুণ যারা রাজনীতিবিদ রয়েছে তাদের যে জন্য? আপনি বললেন না যে প্রকাশ্যে গালিগালাজ করা, আপনিই বললেন যে এটা মানুষ সমর্থন করেন, এটা মানুষ চায় না। কাজেই একটি ঘটনা, ঢাকা থেকে আমি হবিগঞ্জে কি ঘটছে সেটি সঠিক ইনভেস্টিগেশন ছাড়া আমার এই মুহূর্তে মন্তব্য করাটা ঠিক হবে না। তবে যারা ছাত্র রাজনীতি করছেন তাদের জন্য অবশ্যই তাদের প্রতি অবশ্যই আহ্বান থাকবে। মানুষ যেটি চায়, ছাত্র নেতাদের কাছে কি মানুষ, ছাত্ররা শিখবে তার নেতা কীরকম হবে, একটু চিন্তা করে তাদের পথ চলা উচিত, পদক্ষেপ নেওয়া উচিত। আপনাকে আবারও ধন্যবাদ এই স্টার নিউজের বিশেষ আয়োজনে যুক্ত থাকার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি তার নিজের পরিকল্পনা, বিএনপি সরকারের 180 দিনের পরিকল্পনা, মৎস্য প্রাণী সম্পদের কী কার্যক্রম তারা করছেন সেটি জানালেন। টাঙ্গাইলবাসীর জন্য কিছু সুখবরও জানালেন। আমরা এতক্ষণ তার কথা শুনছিলাম। যারা এতক্ষণ টিভি সেটের সামনে থেকে স্টার নিউজের এই বিশেষ আয়োজন দেখেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা।